নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমাদের হান্টিং স্টেশন ইউটিউব চ্যানেলে। আজ আমি একটা মালায়ালাম হরর থ্রিলার সিনেমা নীলা ভেলচাম এক্সপ্লেন করব। এই ছবিটা একটা বিখ্যাত ছোট ভৌতিক গল্প থেকে অনুপ্রাণিত। এই একই গল্পের উপর ভিত্তি করে 1964 সালে ভার্গবী নীলায়ম নামে একটি ছবি তৈরি হয়েছিল। অনেকেই এই ছবিটিকেই মালায়ালাম সিনেমার প্রথম সঠিক হরর ছবি বলে মনে করেন। অনেকেই বলেন যে এই ছবিটি একটা সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি। তো দেরি না করে শুরু করছি আজকের হরর মুভি এক্সপ্লানেশন। ভিডিওটি শুরু করার আগে আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সাথে। গল্পের শুরু 1964 সালে। উশিরি নামে এক তরুণ লেখক 2 মাসের জন্য প্রাসাদটি ভাড়া নেয়। রিক্সাওয়ালা তার মালপত্র ভেতরে রাখতে রাজি না হয় বসির নিজেই তা বয়ে নিয়ে যায়। গেটের ভেতরে সে একটা কুয়ো দেখতে পায় এবং সেখানে জল আছে কিনা দেখার জন্য সে একটা পাথর ফেলে। পুরো বাড়িটা ধুলোয় ভরা ছিল, যা দেখে মনে হচ্ছিল এটা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। বসির যখন বাড়ির ভেতরে গেল তখন গ্রামের লোকজন ভয় নিয়ে বাইরে থেকে তাকে দেখছিল। রাতে থাকার জন্য বসির একটা ঘর বেছে নিয়ে গোছাতে শুরু করে। এরপর সে গ্রামের পোস্টমাস্টারের সাথে দেখা করতে যায় এবং নিজের নতুন ঠিকানার কথা জানায়। ভার্গবী নীলায়মের নাম শুনেই পোস্টমাস্টারের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। এরপর বসির একটা খাবারের হোটেলে গেলে সেখানকার মালিকও প্রাসাদে টিফিন পৌঁছে দিতে অস্বীকার করে। এরপর বসির তার বন্ধুদের সাথে দেখা করে জানতে পারে কেন সবাই ওই প্রাসাদকে এত ভয় পায়। আসলে গ্রামবাসীদের বিশ্বাস প্রাসাদে ভার্গবী নামে একটা ডাইনি থাকে। 1950 সালে ভার্গবী নামে এক সুন্দরী মেয়ে সেখানে থাকত। সে নাচ এবং গানে খুব পারদর্শী ছিল। সে তার প্রতিবেশী শশী কুমারকে ভালোবাসত, যিনি একজন গায়ক এবং সেতার বাদক ছিলেন। শশীও তাকে ভালোবাসত, কিন্তু একদিন সে তাকে ছেড়ে চলে যায়। এই দুঃখে ভার্গবী কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। ভার্গবীর মৃত্যুর পর কূপের কাছে শশী কুমারের একটা চিঠি পাওয়া যায়, যেখানে লেখা ছিল যে সে এক অন্য মহিলাকে বিয়ে করে অন্য কোথাও চলে গেছে। তখন থেকেই ভার্গবীর আত্মা প্রাসাদে ঘুরে বেড়ায় এবং কোনো পুরুষকে সেখানে থাকতে দেয় না। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে দিনের বেলাতেও কেউ ওই প্রাসাদে ঢুকতে সাহস করে না। প্রাসাদে ফিরে এসে বসির কূপের পাশে গিয়ে ভার্গবীকে ডাকে এবং কথা বলতে শুরু করে। সে সকালে পাথর ছোঁড়ার জন্য ক্ষমা চায় এবং ভার্গবীর দুঃখের গল্প শুনে তার প্রতি সহানুভূতি প্রকাশ করে। বসির জানায় যে এই প্রাসাদটি ভাড়া করতে তার সব টাকা খরচা হয়ে গেছে এবং এখন তার আর কোনো জায়গা নেই। তাই সে ভার্গবীকে অনুরোধ করে তাকে এখানে থাকতে দিতে, কারণ সেও ভার্গবীর মতনই একা। সে আরো বলে যে ভার্গবীর সত্যিকারের প্রেমিকা হলে সে বসিরের পরিস্থিতি বুঝবে এবং তাকে বিরক্ত করবে না। কথা বলার সময় বসির প্রাসাদের উঠোনে বিভিন্ন প্রাণী যেমন কুকুর, বেড়াল, ইঁদুর, এমনকি একটা সাপও দেখতে পায়। এরপর বসির ঘরের ভেতরে গিয়ে গান বাজায়, তারপর কুয়োর কাছে স্নান করতে আসে। স্নান করার সময় সে ভার্গবীকে উদ্দেশ্য করে বলে যে তার ভুল সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি, কারণ সে যদি অপেক্ষা করত তাহলে হয়তো এমন কাউকে পেত যে তাকে অনেক বেশি ভালোবাসত। এই সময় কূপের অন্য পাশে ভার্গবীর প্রেতাত্মাকে সাদা পোশাক পরে বসে থাকতে দেখা যায়, যে বসিরের কথাগুলি মনোযোগ দিয়ে শুনছে। স্নান শেষে বসির ভার্গবীকে শুভরাত্রি জানিয়ে ঘুমিয়ে পড়ে। বসির ঘুমিয়ে পড়ার পরপরই একটা অদৃশ্য শক্তি তার ডায়েরিটি খুলে উল্টে পাল্টে দেখতে থাকে। পরের দিন সকালে বসির গ্রামে ফিরে গেলে স্থানীয়রা তাকে দেখে অবাক হয়ে যায়। হোটেলের মালিক বসিরকে জানায় যে গত বছর ভার্গবীর কাকাতো ভাই এমএন স্যার এবং তার স্ত্রী এই প্রাসাদে এক রাতও থাকতে পারে। এমএন স্যারকে ভার্গবীর সাথে বিয়ে দেওয়ার কথা হয়েছিল, কিন্তু ভার্গবী শশী কুমার নামক একজন গায়ককে ভালোবাসত। হোটেলের মালিক তাই বসিরকে প্রাসাদের ভেতরে সাবধানে থাকতে বলে। প্রাসাদে ফিরে এসে বসির ভার্গবীকে জানায় যে সে গ্রামবাসীদের তৈরি করা মিথ্যে গল্প নয়, বরং তার আসল গল্প লিখতে চায়।
গল্প লিখতে বসার পর সে বাইরের ঘর থেকে কিছু শব্দ শুনতে পায়। বসির দেখতে পায় যে তালাবদ্ধ ঘরের জানলা দিয়ে একটা লাঠি বের হয়ে আসছে। বসির ভেতরে গিয়ে একটা তালাবন্ধ বাক্স দেখতে পায়। সে বাক্সর চাবি খুঁজে পায় না, তবে দেয়ালে কিছু লেখা থেকে জানতে পারে যে ভার্গবীর প্রেমিক শশীকুমার একজন গায়ক ছিল। বসির তার ছুরি দিয়ে বাক্সের তালা ভেঙে ভেতরে ভার্গবীর একটা ছবি খুঁজে পায়। সেই রাতে বসির যখন ঘুমিয়েছিল তখন একজন ব্যক্তি প্রাসাদে ঢোকার চেষ্টা করে, কিন্তু বাইরে ভার্গবীকে বসে থাকতে দেখে সে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। বসির দৌড়ে নিচে নেমে এসে লোকটির পরিচয় জানতে পারে। লোকটি জানায় যে সে কাজের সন্ধানে প্রাসাদে এসেছিল, কিন্তু এখানকার এক মহিলা তাকে ধাক্কা দিয়ে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে। যে লোকটা রাতের বেলা প্রাসাদে ঢুকেছিল সে নিজের নাম পরিকান্নি জুনিয়র বলে পরিচয় দেয়। তার কথা শুনে বসির বুঝতে পারে যে পরিকান্নি ভার্গবীকে একজন মানুষ অর্থাৎ তার স্ত্রী ভেবেছে। বসির তাকে বাড়িতে থাকার জন্য জায়গা দেয় এবং ভার্গবীকে অনুরোধ করে যেন সে পরিকান্নিকে বিরক্ত না করে। পরের দিন সকাল থেকে পরিকান্নি বাড়ির বিভিন্ন কাজে বসিকে সাহায্য করা শুরু করে। এক রাতে সে একা বসে থাকার সময় একটা বিড়াল তাকে তাড়া করে। ভয় পেয়ে পরিকান্নি ভার্গবীকে উদ্দেশ্য করে বলে, ম্যাডাম, এই বিড়ালটিকে তাড়িয়ে দিন। আর কথা শেষ হতেই ভার্গবীর নাচ ও গানের শব্দ শোনা যায়। সেই শব্দ শুনে বিড়ালটা পালিয়ে যায়। এই পুরো সময়টা জুড়ে পরিকান্নি ভার্গবীর উপস্থিতি অনুভব করে, কিন্তু সে জানে না যে ভার্গবী আসলে কোনো মানুষ নয়, বরং একটা ভূত। একদিন বসির এবং পরিকান্নি মিলে প্রাসাদের কুয়ো পরিষ্কার করার সিদ্ধান্ত নেয়। বসির দড়ি ধরে কুয়োয় নামে, কিন্তু ও অসাবধানতা বশত পরিকান্নির হাত থেকে দড়ি ফসকে যায় এবং বসির কুয়োর গভীরে পড়ে যায়। পরিকান্নি সঙ্গে সঙ্গে ম্যাডাম বলে ভার্গবীকে ডাকে। এরপর সে সাহায্যের জন্য বসিরের বন্ধুদের বাড়িতে ছুটে যায়। সেখানেই সে জানতে পারে যে ভার্গবী একজন মানুষ নয়, বরং তার আত্মা ওই বাড়িতে থাকে। এই কথা শুনে পরিকান্নি হতবাক হয়ে জ্ঞান হারায়। জ্ঞান ফিরলে পরিকান্নি অবাক হয়ে দেখে যে বসির তার সামনে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। বসির জানায় সে কুয়োয় পড়ে গেছিল ঠিকই, কিন্তু অলৌকিকভাবে কেউ যেন তাকে জল থেকে টেনে তুলে এনেছে। এই ঘটনা থেকে দর্শক হিসেবে আমরা বুঝতে পারি যে ভার্গবী বসিরকে রক্ষা করেছে। এই ঘটনার পর পরিকান্নি খুব ভয় পেয়ে যায় এবং প্রাসাদে ফিরে যেতে চায় না। যাই হোক, এরপর বসির তার গল্প লেখা চালিয়ে যায়। এক রাতে সমুদ্রের ধারে বসে থাকার সময় সে একটা নীল আলো এবং একটি মহিলার অবয়ব দেখতে পায়। প্রাসাদে ফিরে এসে সে ভার্গবীর ছবি ডেস্কে রেখে লিখতে শুরু করে। এমন সময় সে বাইরে থেকে নূপুরের শব্দ শুনতে পায়। বাইরে গিয়ে সে আবার সরাসরি ভার্গবীকে দেখতে পায়। ভার্গবী দোলনায় বসে দোল খাচ্ছিল। বসির তার দিকে এগিয়ে গেলে ভার্গবী বসিরের লেখা পাতাগুলো পুড়িয়ে দেয়, কারণ বসির তার ইচ্ছে মতো ভার্গবীর ভুল গল্প লিখছিল। তাই এরপর ভার্গবী বসিরের লেখা ডেস্কে একটা চিরকুট ও কিছু পুরনো খবরের কাগজের কাটিং খুঁজে রেখে যায়, যা ভার্গবীর জীবনের কিছু অস্পষ্ট ইঙ্গিত বহন করছিল। একটি কাটিং এ লখনৌ গ্রামে একটি ট্রেনে একটা মৃতদেহ পাওয়ার খবর ছিল। বসির ভাবতে শুরু করে এই খবর ভার্গবীর সাথে কিভাবে সম্পর্কিত হতে পারে। এরপর সে যে সেখানে নানু কাট্টান নামে এক ব্যক্তির লেখা একটা চিঠি খুঁজে পায়। চিঠিতে নানু কুট্টান ভার্গবীর প্রতি তার গভীর ভালোবাসার কথা প্রকাশ করে এবং জানতে চায় কেন ভার্গবী তাকে ভালোবাসে না। চিঠির ভাষা থেকে এটা স্পষ্ট যে নানু তাকে পাওয়ার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। এই চিঠিটা পড়ার পর বসিরের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। পরের দিন বসির তার বন্ধুদের কাছে নানু কুট্টান সম্পর্কে জানতে চায়। তারা জানায় যে নানু কুট্টান একজন ব্যক্তি খুবই খারাপ মানুষ, যে কালো জাদু এবং নানা ধরনের অন্যায় কাজের সঙ্গে জড়িত। এরপর বসির ভার্গবীকে যারা চিনত তাদের সাথে কথা বলে। সে ভার্গবীর চাকর পাপ্পু এবং তার বন্ধু
সুমা ও লতার সাথে দেখা করে। তাদের কাছ থেকে বসির জানতে পারে যে ভার্গবীর মৃত্যুর পর কূপের কাছে যে চিঠিটা পাওয়া গেছিল তা আসলে ভার্গবীর চাকর পাপ্পু পেয়েছিল। বসির যখন সেই চিঠি দেখতে চায় তখন ভার্গবীর মা জানান যে নানু কুট্টান নিজেই সেদিন চিঠিটা নিয়ে গিয়েছিল। এসব জানার পর বসির বুঝতে পারে যে ভার্গবী আত্মহত্যা করেনি, বরং তাকে হত্যা করা হয়েছে এবং এই রহস্যের পেছনে নানু কুট্টানের গভীর সম্পর্ক রয়েছে। রাতে বাড়ি ফেরার পথে বসির প্রাসাদের বাইরে এক অপরিচিত লোককে দেখতে পায়। সে তাকে অনুসরণ করলে লোকটি বসিরকে ছুরি দিয়ে আক্রমণ করে, কিন্তু বসির কোনো মতে পালিয়ে নিজেকে রক্ষা করে। পরের দিন হোটেলের মালিককে বসির জানায় যে তার গল্প প্রায় শেষ। সে আরো বলে যে ভার্গবী আত্মহত্যা করেনি, বরং তাকে হত্যা করা হয়েছে এবং সে এই রহস্য উন্মোচন করতে যাচ্ছে। তাদের কথোপকথন একজন অপরিচিত ব্যক্তি গোপনে শুনছিল। সেই রাতে গল্প লেখার সময় বসিরের লণ্ঠনের তেল শেষ হয়ে যায়। সেই বাইরে তেল আনতে গেলে ফিরে এসে দেখে পুরো ঘরটি একটা জাদুকরি নীল আলোয় ভরে গেছে এবং লণ্ঠনটি নিজে থেকেই জ্বলে উঠেছে। বসির বুঝতে পারে ভার্গবী তার লেখা গল্প পছন্দ করেছে। গল্পটা শেষ করার পর সে কূপের কাছে বসে তার লেখা গল্পটি বলতে শুরু করে। বসিরের গল্প বলার সাথে সাথেই গল্প অতীতে ফিরে যায় এবং ভার্গবীর জীবনের আসল ঘটনাগুলো দেখা যায়। ভার্গবী ছিল অত্যন্ত সুন্দরী, নাচ ও গানে দক্ষ। তার প্রাসাদের পাশেই থাকতেন শশী কুমার, যিনি সেতার বাজাতেন এবং গান গাইতেন। শশী কুমারের সেতারের সুরে ভার্গবী তার ঘরে নাচত। একদিন ভার্গবী তার দুই বন্ধু লতা এবং সুমাকে নিয়ে শশী কুমারের বাড়ি যায়। সেখানে সে শশী কুমারকে তাদের কলেজের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ করে। শশী কুমার রাজি হন এবং তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা ঘন ঘন দেখা করতে শুরু করে এবং তাদের ভালোবাসা গভীর হয়। অন্যদিকে ভার্গবীকে নানু কুট্টানো পছন্দ করত। সে ভার্গবীর সাথে শশী কুমারের প্রেমের কথা জানতে পারে যখন সে তাদের প্রেমপত্রটি প্রাসাদের দেয়ালে দেখতে পায়। নানু কুট্টান প্রথমে শশী কুমারের কাছে গিয়ে তার দারিদ্রতার সুযোগ নিয়ে নিজের অর্থ ও বৃত্তের অহংকার করে। এতেও সন্তুষ্ট না হয়ে সে ভার্গবীর মায়ের কাছে যায় এবং ভার্গবীকে বিয়ে করার প্রস্তাব দেয়। ভার্গবীর মা জানান যে ভার্গবী এখনো পড়াশোনা করছে এবং তার মতামত ছাড়া বিয়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। নানু কুট্টান এতে ক্ষুব্ধ হয়ে চাকর পাপ্পুর ওপর রাগ ঝেড়ে ফেলে। ঠিক তখনই ভার্গবী সেখানে আসে এবং নানু কুট্টানের মুখোমুখি হয়। নানু কুট্টান যখন চাকর পাপ্পুর উপর রাগ দেখাচ্ছিল তখন ভার্গবী সেখানে এসে পাপ্পুর পক্ষ নেয়। এতে নানু কুট্টান ভার্গবীকে সতর্ক করে বলে যে তার মুখ সামলে কথা বলা উচিত, কারণ সে তার ভবিষ্যতে স্ত্রী হতে চলেছে। এই কথা শুনে ভার্গবী সরাসরি নানু কুট্টানকে জানিয়ে দেয় যে সে তাকে কোনোদিন বিয়ে করবে না। পরের দিন নানু ভার্গবীর বাড়িতে একটা চিঠি রেখে যায়, যেখানে সে ভার্গবীকে এমন ব্যবহারের জন্য তিরস্কার করে। এটি সেই একই চিঠি যা বসির পরে খুঁজে পেয়েছিল। প্রতিশোধ নিতে নানু কুট্টান শশী কুমারকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু তার বন্দুকের লক্ষ্য ফসকে যায়। গল্পটি নতুন মোড় নেয় যখন শশী কুমারকে লখনৌ যেতে হয়, কারণ সেখানে সে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ চলছিল যাতে তার অংশ নেওয়ার কথা ছিল। এই খবরে ভার্গবী খুব দুঃখ পায়, তবে শশী কুমার তাকে 6 মাস পরে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে যায়। কিন্তু শশী কুমার যখন ট্রেনে ওঠার জন্য স্টেশনে যান তখন তার সাথে নানু কুট্টানের দেখা হয়। নানু তাকে একটা খাবারের প্যাকেট দিয়ে বলে যে ভার্গবী এটা তার জন্য পাঠিয়েছে। নানু কুট্টানো সেই ট্রেনে ওঠে এবং শশী কুমারকে জানায় যে সে দিল্লি যাচ্ছে। শশী কুমার খাবারটি খাওয়ার সঙ্গে সঙ্গে তার শ্বাস বন্ধ হয়ে আসে। আমরা বুঝতে পারি যে নানু কুট্টান খাবারের মধ্যে বিষ মিশিয়েছিল। পরে স্টেশনে নানু কুট্টান ট্রেন থেকে নেমে যায় এবং শশী কুমার ট্রেনের মধ্যেই মারা যায়। শশী কুমারের জন্য অপেক্ষা করতে করতে ভার্গবী যখন হতাশ হয়ে পড়ে, নানু কুট্টান তাকে আবারও বিয়ের প্রস্তাব দেয়। এবারও ভার্গবী তাকে প্রত্যাখ্যান করে। এক রাতে নানু ভার্গবীর ঘরে আসে এবং ভার্গবীর ওপর জোর করার চেষ্টা করে। আবারও প্রত্যাখ্যাত হয়ে সে ভার্গবীর কাছে স্বীকার করে যে শশী কুমার আর কখনো ফিরে আসবে না,
কারণ সে তাকে নিজের হাতে হত্যা করেছে। এই কথা শুনে ভার্গবী মানসিকভাবে ভেঙে পড়ে। নানু এই দুর্বলতার সুযোগ নিয়ে ভার্গবীকে তার সাথে থাকতে বলে। রাগে ভার্গবী নানু কুট্টানকে সজোরে এক চড় মারে। এতে ক্ষিপ্ত হয়ে নানু ভার্গবীকে ধাক্কা দেয় এবং কুয়োর মধ্যে ফেলে দেয়। এরপর গল্পটা অতীত থেকে বর্তমানে ফিরে আসে। বশির ভার্গবীকে জিজ্ঞেস করে, এই গল্পটা কি সত্যি? তখন নানু কুট্টান তার পেছনে এসে দাঁড়ায়। বশিরের লেখা গল্পটি সেও শুনেছিল। আমরা জানতে পারি যে বশির এবং হোটেল মালিকের কথোপকথন যে লোকটা গোপনে শুনেছিল সে আর কেউ নয়, সে এই নানু কুট্টান। নানু কুট্টান বশিরকে জানায় যে তার লেখা গল্পটি প্রায় সম্পূর্ণ সঠিক, শুধু একটা জায়গায় ভুল আছে। সে বলে যে বশিরের বই প্রকাশিত হবে না, কারণ বশিরকে সে বাঁচতে দেবে না। নানু বশিরের লেখা কাগজগুলো কুয়োয় ফেলে দেয় এবং তার ভুলটি শুধরে দেয়। শশী কুমার কেবল বিষে মারা যায়নি, নানু কুট্টান তাকে শ্বাসরোধ করে শেষ করেছিল। নানু কুট্টান আরো বলে যে ভার্গবী মৃত্যুর আগে প্রতিশোধ নেয়ার কথা বলেছিল, কিন্তু এমনটা হবে না, কারণ এই গল্পের নায়ক সে নিজেই। এরপর বশির আর নানু কুট্টানের মধ্যে এক তীব্র লড়াই শুরু হয়। দুজনেই মারাত্মক আহত হয়। লড়াইয়ের এক পর্যায়ে নানু কুট্টান বশিরকে কুয়োয় ফেলে হত্যা করার চেষ্টা করে, কিন্তু বশির কোনোভাবে নিজেকে রক্ষা করে। নানু কুট্টানকে কুয়োয় ফেলে দেয়। ঘরের জানালা থেকে ভার্গবী পুরো ঘটনাটা দেখছিল। বশির ভালো মানুষ হওয়ায় সে নানু কুট্টানকে বাঁচাতে চায় এবং তার দিকে একটা দড়ি ছুঁড়ে দেয়, কিন্তু এই সময় এক অলৌকিক ঘটনা ঘটে। ভার্গবীর শাড়ি জলের ভেতর থেকে বেরিয়ে আসে, নানু কুট্টানের পায়ে জড়িয়ে তাকে কুয়োর গভীরে টেনে নিয়ে যায়। এর মাধ্যমে নানু কুট্টান শেষ হয়ে যায় এবং ভার্গবীর প্রতিশোধ পূর্ণ হয়। এরপর এই রহস্যময় নীল আলো আবার দেখা যায় এবং কুয়ো থেকে বশিরের লেখা সমস্ত কাগজপত্র বের করে তার কাছে ফিরিয়ে দেয়। এর মাধ্যমে ভার্গবী বশিরের কাছে তার কৃতজ্ঞতা প্রকাশ করে, আর এইভাবে গল্পের সমাপ্তি ঘটে। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই ধরনের হরর মুভি এক্সপ্লেনেশন ও স্টোরি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আপনারা চাইলে আমাদের সাথে হরর গল্প শেয়ার করতে পারেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।